ভারত একটা বিরাট কৌশল নিয়ে চলছে, একেবারেই রণনীতি। এবং বাংলাদেশ প্রসঙ্গে আপাতত ধীরে চলো নীতি নিয়ে চললেও ঠিক সময় বুঝে ঝোপ বুঝে কোপ কিন্তু মারতে পারে বাংলাদেশ। এবং তার প্রধান লক্ষ্য যে হবে চট্টগ্রাম, এটা বলে দেওয়ার কিছুই নেই। কেন একথা আপনাদের সামনে বলছি, বেশ কিছু তথ্যের ভিত্তিতে বলছি, একেবারে হাওয়ায় যে একথা বলছি না, সেটা আজকেই আপনাদের সামনে প্রমাণ করব। এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা না বললেও আশপাশের যে সমস্ত রাষ্ট্র রয়েছে প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির জোর দিচ্ছে ভারত। যে বাংলাদেশকে ভারতবর্ষ নিজের সন্তানের মতো প্রায় প্রসব করেছিল বলা যায়। আপনাদের আগের পর্বেই বলেছিলাম, পশ্চিম পাকিস্তানের কাছ থেকে 1971 সালের যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে ভারত নিজেদের যুদ্ধ বলে মনে করেছিল, যে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিম পাকিস্তানের 93,000 সৈন্যকে নাস্তানাবুদ করেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটাই ছিল সব থেকে বড় সেনাবাহিনীর আত্মসমর্পণ কোনো একটি দেশের কাছে। এবং সেই পশ্চিম পাকিস্তান, বর্তমানের পাকিস্তান, ভারতের কাছে যে আত্মসমর্পণ করেছিল, তার ফলশ্রুতি হিসাবেই বাংলাদেশ নামক সন্তানের সৃষ্টি হয়েছিল, যার জন্ম দিয়েছিল ভারত। অথচ সেই বাংলাদেশের মৌলবাদীরা, আপনাদের বলেছিলাম যে কিভাবে হিন্দুদের উপর নিধনযজ্ঞ তারা চালাচ্ছে। এবং একথা যদি না বলি তাহলে অস্বীকার করা হয় যে নিশ্চিতভাবে কংগ্রেসের আমরা তীব্র সমালোচনা করি। ভারত বিরোধী বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটি আমরা দেখি। বিশেষ করে এই গত দিনেই আপনারা খেয়াল করে দেখবেন, প্রিয়াঙ্কা গান্ধী হঠাৎ করে তিনি সংসদে উপস্থিত হলেন এমন একটা ব্যাগ নিয়ে, যে ব্যাগের মধ্যে লেখা ছিল প্যালেস্তাইন। কিন্তু অন্যদিকে আবার এটাও স্বীকার করতে হয় যে ইন্দিরা গান্ধীর সেই সময় যা ভূমিকা ছিল, আমেরিকার রক্তচক্ষু বলুন কিংবা তুরস্ক, জর্ডন, এদের রক্তচক্ষুকে উপেক্ষা করেও বাংলাদেশকে স্বাধীন করতে যেভাবে ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেটা ইন্দিরা গান্ধীর দৃঢ়চেতা ভূমিকাকেই সেটা প্রজেক্ট করে। কিন্তু আজকে এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছে, হিন্দু হওয়ার অপরাধে যখন বাংলাদেশ কার্যত একের পর এক পরিবারের জমি জায়গা কেড়ে নিয়ে তাদের উপর হিংসাত্মক আক্রমণ চালাচ্ছে, আপনাদের ইতিহাসটা মনে রাখতে হবে। যে বাংলাদেশ গর্বের সঙ্গে বলে তারা মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশটিকে বাঁচানোর জন্য হাজারো হাজারো হিন্দু সেনা প্রাণ দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা শুনলে চমকে যাবেন, 90 লক্ষ বাঙালিদের, তার মধ্যে ডেফিনেটলি বেশিরভাগ হিন্দু হলেও মুসলিমও অনেকেই কিন্তু 1971-এর যুদ্ধের সময় ভারতে চলে এসেছিল। ইন্দিরা গান্ধী বা ভারত সেই সময় তাদেরকে জায়গা দিয়েছিল, ভারতের প্রবল অর্থনৈতিক চাপকে সহ্য করেও। এই বাংলাদেশ যে পিছন থেকে গাদ্দারি করবে, ইন্দিরা গান্ধী বোধহয় সেটা বুঝতে পারেননি, কিন্তু আমার ধারণা সেটা নরেন্দ্র মোদী অন্তত বুঝতে পেরেছেন। তাই বাংলাদেশে হিন্দুদের স্থায়ী সমাধানের জন্য চট্টগ্রামই হতে পারে একমাত্র সমাধান। এমনিতেই আপনাদের বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছিলাম যে চট্টগ্রামের ভৌগোলিক সীমানা এমন একটা দিকে, বাংলাদেশের পূর্ব দিকে যে চট্টগ্রামটি রয়েছে বঙ্গোপসাগরের ঠিক ওপরে, এবং সেই চট্টগ্রামের সীমানার মধ্যে রয়েছে একদিকে যেমন ভারত, আর একদিকে রয়েছে মায়ানমার, অন্যদিকে জলপথে রয়েছে বঙ্গোপসাগর। অর্থাৎ ভারতের থেকে এই চট্টগ্রামে পৌঁছে যাওয়াটা সব থেকে ইজি বাংলাদেশের মধ্যে। দেখুন, সেই কারণেই কিন্তু অনেকেই মনে করেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি নেই বা এর অফিসিয়াল কোনো স্ট্যান্ড নেই, যে চট্টগ্রামকে আলাদা করে দিয়ে সেখানে যারা গোটা বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা রয়েছেন তাদেরকে চট্টগ্রামে ফিরিয়ে আনতে হবে, এবং চট্টগ্রামকে হিন্দুদের জন্য একটা অঞ্চল হিসাবে, স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। এটাই ভারতের লক্ষ্য। কিন্তু একথা আমি অফিসিয়ালি আপনাদের সামনে বলতে পারি না। তবে যে কথা আপনাদের সামনে অফিসিয়ালি বলতে পারি, যে ভারত কিন্তু এই মুহূর্তে চুপ করে বসে নেই। আপনারা জানেন কিনা জানি না, এই মুহূর্তে অজিত ডোভাল, যখন আপনারা পর্বটি শুনছেন তখন এই মুহূর্তে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যে অজিত ডোভালকে পশ্চিম পাকিস্তান বা বর্তমানের পাকিস্তান তার নাম শুনলে থরহরি কম্প হয়ে যায়, সেই অজিত ডোভাল এই মুহূর্তে চলে গিয়েছেন চীনে। যে চীনকে ভারতের শত্রু দেশ হিসাবে গণ্য করা হয়, অন্তত বাংলাদেশ মনে করে যে তারা বিপদে পড়লে চীন তাদেরকে বাঁচিয়ে দেবে। চট্টগ্রামকে যদি সত্যি কখনো আক্রমণের পরিস্থিতি তৈরি হয় ভারতের জন্য, বাংলাদেশ মনে করে যে সেটাকে ঠেকানোর ক্ষমতা তো তাদের নেই, তারা পাকিস্তান কিংবা চীনের সাহায্য নিয়ে সেটাকে আটকাতে পারবে।
কিন্তু ভারত উল্টো চালটা চালছে। এই মুহূর্তে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য অজিত ডোভাল, খবরটি যখন আপনারা শুনছেন তখন অজিত ডোভাল পৌঁছে গিয়েছেন চীনে। সেখানকার মুখ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা চলছে। কি আলোচনা চলছে, এত গোপন আলোচনা নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে বলতে পারি না। তবে সূত্র মারফত যেটুকু খবর আসছে, সেই আলোচনা অবশ্যই চীন এবং ভারতের সীমান্তের যে সমস্ত সংকটগুলো রয়েছে সেগুলোকে যেন আরো এক ধাপ উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং এই পশ্চিম এশিয়ার মধ্যে যদি ভারত, চীন আর রাশিয়া, এই তিনটি শক্তিধর দেশ তারা কোনোভাবে একত্রে আসতে পারে। এই তিনটি দেশের মধ্যে এমনিতেই একটা গোষ্ঠী রয়েছে, আপনারা জানেন কিনা জানি না, যেটাকে আইআরসি গোষ্ঠী বলে, ইন্ডিয়া, চাইনা, রাশিয়া। এই তিনটি দেশ যদি এমনিতেই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, চীনের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক ভালো, তাহলে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক যদি উন্নতি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন যে পশ্চিম পাকিস্তান ছেড়ে দিন, এমনকি আমেরিকা বা ইউরোপের মধ্যে সব থেকে শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারে এই এশিয়ার তিন শক্তিশালী দেশ। সেখানে বাংলাদেশ, পাকিস্তান এরা জাস্ট একটা বোড়ে হিসাবেই তৈরি হয়ে যাবে। এবং এই মুহূর্তে অজিত ডোভাল পৌঁছে গিয়েছে। আপনারা জানেন রাশিয়ার কাজাংয়ে কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর একটা বৈঠক হয়েছিল, এবং দীর্ঘ 5-6 বছর পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। এরপর থেকেই ডেপসং এবং ডেমচাকে সেখান থেকে ভারতীয়রা এবং চীনিরা তাদের ফৌজকে সরাতে শুরু করে। অর্থাৎ দুই রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, এই মুহূর্তে যেন লাইন অফ কন্ট্রোল, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল নিয়ে ভারত এবং চীনের মধ্যে কোনো রকমের বিরোধ না থাকে, সেই দিকটাই কিন্তু দেখার চেষ্টা করছে ভারত এবং চীন। খুব স্বাভাবিকভাবেই এটা বলে দিতে হয় না, এই বাংলাদেশ নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি, হিন্দুদের ওপর আক্রমণ, বাংলাদেশ মিয়ানমারের বর্ডারের মধ্যে যে উত্তেজনা, এবং বাংলাদেশ মায়ানমার বর্ডারের গোটা রাইখান প্রদেশের প্রায় 90% কিন্তু এই মুহূর্তে আরাকান বাহিনীর হাতে চলে গিয়েছে। আপনারা একটু কল্পনা করে দেখুন যে আরাকান বাহিনী কি করে এত শক্তিশালী হয়ে গেল যে তারা জান্তা সরকার, নিজেদের একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, দেশের একটা বিরাট অংশ তারা দখল করে নিল। এত টাকা তারা পাচ্ছে কে? কে তাদের এত টাকা যোগান দিচ্ছে? কোনোভাবে কি মায়ানমারের একার পক্ষে এই যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহী একটি দেশের পক্ষে যুদ্ধ ঘোষণা করা, সে দেশের সরকারের পক্ষে কি সম্ভব? এত টাকা কি একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে থাকে, যেখান থেকে তারা দিনের পর দিন, বছরের পর বছর তাদেরই দেশের সরকারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারে? এইখানেই হচ্ছে একটা তত্ত্ব। এই রাইখান প্রদেশের একটা বড় অঞ্চলে, নাফ নদীর তীরে যে রাইখান প্রদেশ রয়েছে, একদিকে চট্টগ্রাম, একদিকে মায়ানমার, সেই রাইখান প্রদেশের একটা বড় অঞ্চলের নিচে রয়েছে তরল সোনা, পেট্রোলিয়াম জাত পণ্য, সেখানে ভরপুর খনিজ সম্পদ রয়েছে। আর এখানে একদিকে যেমন লক্ষ্য রাশিয়ার, তেমনি ঠিক লক্ষ্য রয়েছে চীন এবং ভারতের। তাই ভারত ইতিমধ্যেই ওই মায়ানমারে প্রচুর ইনভেস্ট করে নিয়েছে। সেখানকার সি পোর্ট থেকে বলুন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে ভারত প্রচুর লগ্নি সেখানে করেছে। ঠিক একইভাবে রাশিয়া, তারাও কিন্তু ইন্টারেস্টেড ওই রাইখান প্রদেশে। কিছুদিন আগে মায়ানমারের রাশিয়ান রাষ্ট্রপ্রতিনিধিরা এসেছিলেন এবং ওই রাইখান প্রদেশও কিন্তু তারা ভিজিট করেছিলেন। কাজেই বুঝতে হবে জিও পলিটিক্যাল পরিস্থিতি, সেটা কিন্তু আরাকান আর্মি এমনি এমনি তারা এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছে না যে নিজেদের দেশের সরকারের বিরুদ্ধে এমন তারা শক্তিশালী পদক্ষেপ নিতে পারবেন যে সরকার কার্যত থরহরি কম্প হয়ে যায়, যদি না বৈদেশিক কোনো শক্তির হাত থাকে। কে কে এখানে শক্তি যোগাচ্ছে সেটা আপনাদের আমি বলতে চাইছি না, কিন্তু একটু কল্পনা করে দেখুন যে শুধুমাত্রই মধ্যে নাফ নদী, এদিকে চট্টগ্রাম, ওদিকে রাইখান ভ্যালি, যার তলায় রয়েছে তরল সোনা, এবং আরাকান আর্মির দখলে রয়েছে সেটি। কাজেই এই আরাকান আর্মি এখন যদি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করার ক্ষেত্রে তারা জোরদার করে, কিংবা ধরুন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে যদি এই পেট্রোলিয়ামজাত পণ্যগুলো ব্যবসার লেনদেন যদি রাশিয়া এবং ভারতের সঙ্গে বৃদ্ধি করে, তাহলে বাংলাদেশের সেখানে কি পরিণতি হবে খুব সহজেই আপনারা কল্পনা করতে পারেন। যারা দাবা খেলেছেন তাদের একটা কথা আমি মনে করিয়ে দিতে চাইছি, আপনারা একটু রিলেট করতে পারবেন। দেখবেন অনেক সময় যে বোড়ে খুব লাফালাফি করে, হয়তো মন্ত্রী বা রাজা খুব সহজেই কিন্তু সেই বোড়েকে খেয়ে নিতে পারে, কিন্তু তা সত্ত্বেও রাজা বা মন্ত্রী ওই সময় বোড়েকে খায় না। সুযোগ পাওয়া সত্ত্বেও বোড়েকে খায় না, তার কারণ ওই বোড়েই অনেক সময় ঢাল হয়ে দাঁড়ায়। বোড়েকে ব্যবহার করে যথাযথ সময়ে
তার থেকেও ভারী কোনো নৌকা কিংবা গজ সেগুলোকে খাওয়ার বন্দোবস্ত করে কিন্তু শত্রুপক্ষ। ভারতও এখন সেই কাজটি করছে। এই দুর্বল বাংলাদেশকে আঘাত করে নিশ্চিতভাবে ভারত এই মুহূর্তে উপযুক্ত শাস্তি দিতেই পারত, কিন্তু লক্ষ্য যদি দূরের হয়, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য নিশ্চিতভাবে কখনো কখনো বেড়ালকেও সহ্য করতে হয়, আর সেই কাজটাই এখন ভারত করছে। আপনাদের এই কথা আমি বলছি, ভারতের স্ট্র্যাটেজি হচ্ছে, এবং প্রথম দিন থেকে এটা নরেন্দ্র মোদীর কথা নয়, এটা ভারতের স্ট্র্যাটেজি, এমনকি কংগ্রেসেরও এই একই স্ট্র্যাটেজি ছিল। ভারত কখনো নিজে থেকে যুদ্ধে জড়ায় না, এটাই ভারতের স্ট্র্যাটেজি, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, আপনি যদি নিজে থেকে কারোর সঙ্গে যুদ্ধে জড়ান, তাহলে বিশ্বের প্রতিটি দেশ, এমনকি জাতিসংঘ পর্যন্ত আপনার বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের আর্থিক নিষেধাজ্ঞা চাপবে, সমস্ত কিছু আপনার বিপক্ষে যাবে। কিন্তু আপনাদের এই সকালের পর্বেও বলেছিলাম, 1971 সালে ভারত মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগকে তারা পূর্ণ সমর্থন করেছিল, কিন্তু কোনোভাবেই ভারত সামরিক যুদ্ধে জড়ায়নি। ভারত শুধু সময়ের অপেক্ষা করছিল যে পাকিস্তানের একটা ভুল চাল, ভারত তাকে যোগ্য জবাব দেবে। পাকিস্তান কি ভুল চাল নিল না, 3রা ডিসেম্বর 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানের সেই মুহূর্তের যিনি প্রশাসক ছিলেন, যার নাম ছিল ইয়াহিয়া খান, সেই পাকিস্তানের সেই মুহূর্তের শাসক ইয়াহিয়া খান, তার একটা ভুল চাল ছিল। কেন না, 3রা ডিসেম্বর ভারতের যুদ্ধ বিমানগুলোকে টার্গেট করে প্রথম তারা আঘাত শুরু করে, আর এটার জন্যই ভারত অপেক্ষা করছিল যে পাকিস্তান কোনোভাবে আমাদের উপর হামলা চালাক, তারপর আমরা উচিত শিক্ষা দেব। পাকিস্তান সে সময় হামলা চালিয়ে ভারতের ডেফিনেটলি 2-1টা যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিল বটে, কিন্তু তার কিভাবে দাম চুকাতে হয়েছিল 1971 সালের আপনারা জানেন। 16ই ডিসেম্বর 93,000 পাকিস্তানিদের নাস্তানাবুদ করে কার্যত তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল, যেটি গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড় আত্মসমর্পণ। শুধু তাই নয়, আপনারা জানেন সেই সময় একটা সেরিমনি হয়েছিল, সেই সেরিমনিটা ছিল প্যান্ট রিমুভিং সেরিমনি। পাকিস্তানি সৈন্যদের প্যান্ট খুলে ভারত ছেড়েছিল, সেটাও কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে কিভাবে যোগ্য জবাব দিয়েছিল ভারত, শুধু প্রতীক্ষা করছিল তোমরা কিছুটা করে দেখাও। আর বাংলাদেশ প্রসঙ্গেও এই মুহূর্তে ভারত কোনোদিনই, যে ভারত পাকিস্তানের ওপর নিজে থেকে আক্রমণ কখনোই শুরু করে না, সে ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেবে, তাও আবার বাংলাদেশের মতো এমন একটা দুর্বল দেশ, এটা যদি ভারত করে তাহলে ভারত নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। তাই চট্টগ্রামকে ভারত কখনোই দখল করবে না যতক্ষণ না বাংলাদেশ একটা ভুল পদক্ষেপ নিচ্ছে। এতদিন পর্যন্ত সেটা সম্ভব ছিল না, তার কারণ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সেই চূড়ান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি ছিল। আর এখনকার মোহাম্মদ ইউনূসের সরকার এবং আগামী দিনে যে নির্বাচন হবে, সেই সময় যদি জামাতের কোনো সরকার চলে আসে, বিএনপির যদি কোনো সরকার চলে আসে, ভারত অপেক্ষায় থাকবে সেই মুহূর্তের, যদি ভারতের উপর যদি কোনো আক্রমণ প্রথমে করা হয়, তাহলে কিন্তু এই চট্টগ্রাম দখল করতে ভারত বেশি দিন সময় নেবে না। এবং বাংলাদেশে স্থায়ী হিন্দুদের সমাধানের জন্য এই চট্টগ্রাম একমাত্র কিন্তু লক্ষ্য ভারতের। তাই ভারত কিন্তু অপেক্ষায় থাকবে, এই মুহূর্তে ভারত কোনোদিনই প্রথম থেকে আক্রমণ করবে না। তার কারণ এই মুহূর্তে যা করার সেটা আরাকান বাহিনী করবে, ভারতের সৈন্যদের পথে নামতে হবে না। আরাকান বাহিনী যেটুকু করবে তার উত্তর দিতেই বাংলাদেশ যেখানে পারবে না, ভারত এই মুহূর্তে শুধু শ্রোতার জায়গায় রয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন, আমি আর পর্ব দীর্ঘায়িত করছি না, ভারত ইতিমধ্যেই শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার সঙ্গেও দেখা করেছে। সেই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কার মাটি থেকে ভারত বিরোধী কোনো কাজকে তারা সাপোর্ট করবে না। অর্থাৎ চায়নাকে তাদের কোনোভাবে কোনো বন্দর, সমুদ্র বন্দর ব্যবহার তারা করতে দেবে না ভারত বিরোধী কাজের জন্য। একদিকে ভারত যেমন চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে, বাংলাদেশের জন্য শুধু অপেক্ষা করছে ওই পাকিস্তানের মতো একটা ভুল বাংলাদেশ করুক, তারপরে ভারত যা করার করবে। এবং সেই কাজের জন্যই একদিকে এস জয়শঙ্কর, একদিকে ডোভাল, তারা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন পার্শ্ববর্তী দেশের সঙ্গে স্ট্র্যাটেজি ঠিক করতে। তাই এটুকুই আপনাদের বললাম, অহেতুক চিল্লামিল্লি করে কোনো লাভ নেই। কেন মোদী কিছু করছে না, শুধু অপেক্ষা করুন। প্রথম ভুল পদক্ষেপটা যদি ভারত নেয়, তাহলে তার দায় এবং দায়বদ্ধতা সেটা ভারতের উপর এসেই পৌঁছাবে। তাই ভারত অপেক্ষা করছে, ওপার বাংলা যদি কোনো ইনস্টিগেশন থেকে একটা ভুল করে, তাহলে সেখানকার চট্টগ্রামকে হাতিয়ে নিতে ভারতের 24 ঘন্টা সময় লাগবে না।